আসসালামু আলাইকুম। আজ যমুনায় আজকে স্টেট গেস্ট হাউস যমুনায় হাই লেভেল একটা মিটিং হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন, গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছে, সেটার আলোকেই এই মিটিং। এই মিটিংয়ে 10 জন উপদেষ্টা ছিলেন, আমি তাদের নাম বলছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী, আইজিপি বাহরুল আলম, আমাদের ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক অফিসিয়াল, প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজউদ্দিন সাথী ছিলেন। ওটা বলছি। আর মিটিংয়ে সার্বিক পরিস্থিতি রিভিউ করা হয় এবং সবাই তাদের কথাগুলো বলেন। তো যেই ডিসিশনগুলো এসছে সেগুলোর উপর আমি আলোকপাত করছি। মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। দেশের পরিস্থিতি ও আপনারা জানেন যে জুলাইকে সামনে রেখে যে আমাদের পলিটিক্যাল যে ঐক্য ছিল সেইটাকে আবার এই ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যাতে নিজেদের মধ্যে যাতে আরও সম্পর্ক বজায় থাকে, ভালো সম্পর্ক বজায় থাকে এবং সবাই মিলে যাতে সামনের ইলেকশনকে ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা যাতে এই ওয়ার্সে না হয় সে বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলা হয়। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই বিষয়ে আরও তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ইমফেসাস দেওয়া হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। তিনি বলেন, কোট আনকোট, গত বছর দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল, গত বছর অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয় যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সাথে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম অ্যাডভাইজার অতি শীঘ্রই বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য। এই জন্য নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে
এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সাথে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই ছিল আজকের মিটিংয়ের মূল সারাংশ। আর এছাড়াও পল্লী বিদ্যুতের আপনারা জানেন বিষয়ে আজকে একটা বিষয় হচ্ছে যে পল্লী বিদ্যুতের সমিতির সমস্যা বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ অলরেডি শুরু করা হয়েছে। বদলিকৃতদের পূর্বের জায়গায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাময়িক বরখাস্ত আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে। এমত অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতির কোনো প্রয়োজন নাই, ইন্টারিম গভর্নমেন্ট মনে করে। গোয়েন্দা সূত্রে জানা গেছে দেশবিরোধী শক্তি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনে ইন্ধন দিচ্ছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন বিষয়ে সরকার সহনশীল, কিন্তু বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর আপনারা জানেন গত শুক্রবারে রাজবাড়িতে একটি অপ্রীতিকর ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। তো সেই বিষয়ে কিছু আপডেট আছে, সেই আপডেটটা আপনাদেরকে জানাবেন আমাদের ডিপিএস আজাদ মজুমদার। রাজবাড়ির যে ঘটনাটা ঘটেছে আমাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকে পর্যন্ত এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা দেখে 4টা বিষয়কে 4টা ঘটনা, সেখানে পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পরিয়ে ফেলা, এই 4টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন নাম হচ্ছে কাজী অপু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই 7 জনের মধ্যে অন্তত 2 জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের একজন হচ্ছেন হিরু মৃধা, সাধারণ সম্পাদক গোয়ালন্দ ঘাট থানা স্বেচ্ছাসেবক লীগ, এবং মাসুদ মৃধা, সভাপতি উজানচর ইউনিয়ন ছাত্রলীগ গোয়ালন্দ থানা। এই 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে এবং পুলিশ জানিয়েছে যে ঘটনার সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বা যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংক্রান্ত যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেখানেও এই ঘটনা সম্পর্কে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাননীয় উপদেষ্টাদেরকে অবহিত করেছেন। তারা জানিয়েছেন যে এই ঘটনার পূর্বে স্থানীয় ইমান ও আকিদা কমিটি তারা জেলা প্রশাসনের সাথে দফা এবং স্থানীয় জেলা প্রশাসনের সাথে বেশ কয়েক দফা সভা করেছিলেন এবং সভা করে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিলেন। তারা তাদের কথা রাখেননি এবং এই বিষয়ে তাদের এই কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা পুরো ঘটনায় সেটাও খতিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। এনি কোশ্চেন?
সরকার এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম মনে করে, সন্তোষজনক মনে করছে কি না উদ্বেগজনক? সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট 5-এর পরে মোর দেন 1615টার মতো ঘটনা ঘটেছে, প্রোটেস্ট বা বিভিন্ন আপনি অন অ্যান এভারেজ প্রতিদিন 4টা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলিয়ে। তার মধ্যে 600টা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত। এই প্রত্যেকটা জিনিস, এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন, সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে। কারণ 15টা বছর অনেকে, যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন, এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে, এখন সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছেন। তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে মোকাবেলা করছে। আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। আপনি রাজনীতি করতে কথা বলেছেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা এবং জুলাই সনদ নিয়ে এগুলো রাজনীতি অনেক দেখা যাচ্ছে মাঠে। আর এই মাসের 15 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে কি জুলাই সনদটা কি স্বাক্ষর হবে কিনা? কারণ আমরা অনেক রাজনৈতিক দলের বিরোধ দেখতেছি। এটা আমার মনে হয় যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজের কাছে এই কোশ্চেনটা করতেন। তো আমরা আশাবাদী, কেননা আপনারা দেখেছেন যে কমিশনগুলো হওয়ার পরে, তারপরে যখন ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিংগুলো হয়েছে। খুবই 1-2টা বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় কিন্তু মতৈক্য এসেছে এবং এখানেও হয়েছে। আপনারা দেখেছেন প্রতিদিন পলিটিক্যাল পার্টিগুলো দিনের শেষে আপনাদেরকে তারা ব্রিফিংও করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে আগে আপনারা জানতেন যে বিদেশের থেকে উড়িয়ে নিয়ে আসা হতো তারাঙ্ককে, জিমি কার্টারকে, এমন কেউ নেই যে এসে তারা এই জিনিসগুলো মিডিয়েট করতেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে সবগুলো পার্টি কথাবার্তা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কনসেনসাস এসছে এবং আমরা আশা করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, যে ধৈর্যর পরিচয় দিয়েছেন, তারা ঠিকই এই সামনের দিনগুলোতে আরও তারা এই একই এক্সাম্পল সেট করবেন। আপনি রাজনৈতিক ঐক্যমত্যের কথা বলেছেন, এটা জন্য সর্বদলীয় কোনো মিটিং করবেন কিনা? এটা নিয়ে তো অনেকগুলো মিটিং তো অলরেডি চিফ অ্যাডভাইজার করেছেন, উনি তো কন্টিনিউয়াস ডায়ালগের মধ্যেই আছেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, প্রায়ই তো করা হচ্ছে। এইটা বারবার, আর ন্যাশনাল কনসেনসাস কমিশন তো এই গভর্নমেন্টেরই নাকি, তারা তো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট, তারা তো এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময় কথা বলছে। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এবং সংখ্যায় বাড়ছে। তো আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই জায়গায় প্রপার ভূমিকা রাখছে কিনা বা কোনো গাফিলতি আছে কিনা, সরকার কি মনে করে? আজকে এই পুরো বিষয়টা পর্যালোচনা করা হয়েছে এবং এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যেমন নুরুল হক নুরের উপরে হামলা এবং রাজবাড়িতে নুরাল পাগলার যে মাজারের যে ঘটনা, এই দুইটা ঘটনায় সরকার খুব স্ট্রং স্টেটমেন্ট দিয়েছে।
সরকার নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে এবং এই সরকারি স্টেটমেন্টের নিন্দা প্রতিবাদ নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে যে সরকার কেন স্টেটমেন্ট দিচ্ছে, সরকার কাকে নিন্দা জানাচ্ছে, সরকার এটার প্রতিবাদ জানাচ্ছে, সরকারের দায়িত্ব তো এগুলো ঠেকানো। এই যে সমালোচনাগুলো আপনারা কিভাবে দেখছেন? না, প্রত্যেকটা এটা তো ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে তো সরকারের এটা দায়িত্ব একটা নিন্দা জানানো। এটা একটা যে কোনো গভর্নমেন্টের, যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টের যে কোনো ঘটনা যেটাকে নিন্দা জানানো উচিত, সেটা তো একটা গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনি যদি মনে করেন যে না আমরা এই ঘটনাগুলো কেন হচ্ছে সেটা যদি বলতে চান, তাহলে তো উনি তো বললেন যে রাজবাড়ির ঘটনায় ডিসি এই যে কমিটির সাথে 2 দফা মিটিং করেছেন, টিএনও সেভারাল টাইমস তাদের সাথে কথা বলেছেন। এখন স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা হচ্ছে। তারা প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবেন। এখন যদি তারপরে যে তারা এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এটাকে নিন্দা করবে। সে গভর্নমেন্ট এই জায়গাটা তো এটা তার বলিষ্ঠ, তার যে কণ্ঠ এটা তো বলতে হবে। আর অ্যাকশন কি প্রত্যেকটা ঘটনায় আমরা অ্যাকশন নিচ্ছি, এমন না যে বসে থাকা হচ্ছে। নূরের ঘটনায় আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছি যে একটা ইনভেস্টিগেটিভ কমিটি হয়েছে। তো তারা ইনভেস্টিগেট করে দেখবে যে ঘটনাটা কোথায় কিভাবে হলো, কার এখানে দোষ ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, সবই তো দেখা হচ্ছে। আর ইয়ের ক্ষেত্রে অলরেডি 7 জন অ্যারেস্ট হয়েছে এবং তারা এই রাজবাড়ির ক্ষেত্রে 7 জন অ্যারেস্টেড হয়েছেন উনি বললেন, এবং যারা যারা এইটায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগুনিয়া থেকে বলছিলাম। আজকে রাজারবাগের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। পুলিশ কি তাহলে নিরপেক্ষভাবে কাজ করছে না? আর একটা বিষয়, রাজবাড়ির ঘটনায় আমাদের তো দেশে অনেক গোয়েন্দা সংস্থা থাকে। আপনি বলেছেন যে স্থানীয় প্রশাসন কথাবার্তা বলেছে, আমাদের আসলে গোয়েন্দারা কি করে, এরকম কোনো অগ্রিম কোনো তথ্য ছিল কিনা? এটা আজকে যে কথাটা দিয়ে আপনি শুরু করেছেন যে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ, এটা তো নতুন করে বলার কিছু নাই, তাদের কাজই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা। সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কি ভূমিকা ছিল, তাদের কাছে কোনো আগাম কোনো তথ্য ছিল কিনা এ ধরনের ঘটনা ঘটে? গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কিনা এটা আপনি কিভাবে বললেন? ওই গোয়েন্দা সংস্থা তাদের কাজগুলো ঠিক মতো করছে এবং সেই আলোকেই দেখেন স্থানীয় রাজবাড়ি প্রশাসন তাদের সাথে কয়েক দফা, ডিসি 2 দফা মিটিং করেছেন, টিওনও মিটিং করেছেন কয়েক দফা, এমনি সামাজিকভাবে তাদের সাথে মিটিং হয়েছে। তো এটা তো এই মিটিংগুলো কেন হয়েছে? তো এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে, সেই জন্য তাদের সাথে বারবার কথা বলা হয়েছে। তারপরে এসে সেই দিনও তারা হঠাৎ করে তারা যেটা পিসফুল ছিলেন সেই জিনিসটা হঠাৎ করে তারা ভায়োলেন্ট হয়ে গেছে। তো এই জায়গাটা তো এর আগে তো সিরিজ আকারে সেই 25শে অগাস্ট থেকে তাদের সাথে মিটিং হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রস্তুত ছিল, ওইখানে পুলিশ পাহারায়ও ছিলেন, মিলিটারি গিয়েছিলেন, পুলিশের গাড়ি ওরা ভাঙচুর করেছেন, টিওনোর গাড়ি ভাঙচুর করেছেন। ধর্মীয় কোনো ব্যাপার এসে যায় তখন আমরা সরকারকে অসহায় দেখি, প্রশাসনকেও কিছু ক্ষেত্রে অসহায় দেখি। এক্ষেত্রে আমরা যদি বলি যে ধর্মীয় যারা নেতারা আছেন, স্থানীয় পর্যায়েও যারা আছেন, হুজুর বলি, মাওলানা বলি, কিংবা আমাদের যে সামনে দুর্গাপূজার একটা প্রস্তুতির কথা বলছেন, তাদের যে ধর্মীয় প্রতিনিধি আছে তাদের সাথে সরকার বসবে কিনা, তাদের সাথে আলোচনা করছে কিনা। কারণ কিছু ব্যাপার আমরা সবসময় দেখি প্রশাসনের চেয়েও এসব ব্যাপারে এ ধরনের যে প্রতিনিধিরা আছেন তাদের কার্যক্রম অনেক বেশি ভালোভাবে কাজ দেয়, অন্তত অতীত ইতিহাস তাই বলে। এ ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা, আমরা সাথে কোনো বসার ইঙ্গিত পাই কিনা? আজকে সবাই এই বিষয়ে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার প্রথমে ওপেনিং রিমার্কসে এটা বলেছি যে এবং আমাদের ধর্ম অ্যাডভাইজার যারা আমাদের ধর্মীয় গ্রুপ যারা আছেন সবার সাথে কথা বলবেন।
আমি রুবেল বলছি, এগারোটি টিভিতে কাজ করি। পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ড এই দুই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আসলে বহু বছরের, এবং এর আগেও তারা বড় ধরনের আন্দোলন দিয়েছে এবং আন্দোলনের পরে একইভাবে তাদের উপরে আপনার এই ধরনের মানে আইনি প্রসেসের মধ্যে দিয়ে সম্পর্ক সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো যেভাবে যাচ্ছে এবং আজকে থেকে তারা বলছে যে তারা চলতে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই সম্পর্ক কিভাবে সমাধান করবে? আমি এটাই তো বললাম আপনাকে যে এটা নিয়ে দুইটা কমিটি হয়েছে, কমিটিতে তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা অলরেডি শুরু করা হয়েছে। বদলিকৃতদের পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সাময়িক বরখাস্ত আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে। এগুলো তো অলরেডি আমরা কাজ করছি এগুলো নিয়ে। আর এই অবস্থায় আমরা মনে করি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতির কোনো প্রয়োজন নাই।